রহিম। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন পাঠদান কার্যক্রমে স্বাগতম জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক রসায়ন বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বসন্তের প্রথম দিন, সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে প্রত্যাশা করছি বসন্তের এই উজ্জ্বলতায় প্রকৃতি যেরকম নতুন উদ্যমে সাজে, আমার বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীরাও নিজেদেরকে আরও পড়ালেখায় বা পাঠদানে আরও নিজেদেরকে উজ্জীবিত এবং নতুন উদ্যমে উদ্দীপ্ত হবে। বসন্তের আগমনে এই বার্তা স্টুডেন্টদের প্রতি আমার থাকলো। আজকে তোমাদের সাথে আমি বিকিরণের কোয়ান্টাম মতবাদ নিয়ে কথা বলবো। আসলে এই ধারণাটি এসেছে ডি ব্রগলির কণা এবং তরঙ্গ ইলেকট্রনের এই দ্বৈত আচরণ সম্পর্কিত মতবাদ থেকে। আসলে বোরের পরমাণু মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে চিহ্নিত করলেও ইলেকট্রনের সকল বৈশিষ্ট্য, বিশেষ করে আলো উৎপাদন বা বিকিরণ সৃষ্টি এ সম্পর্কিত ধারণাটি কিন্তু কণাধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এটি ব্যাখ্যা করার জন্য তরঙ্গ প্রকৃতি নিয়ে কথা বলতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি অর্থাৎ বিকিরণ সম্পর্কিত ধারণা নিয়ে কথা বলব। আমরা শুরুতে প্লাঙ্কের মতবাদ থেকে জানব ই সমান এইচ নিউ, যেখানে ই হচ্ছে বিকিরণের শক্তি, এনার্জি, আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমরা জানো এটা। আরেকটি বিষয় আমাদের এখানে আছে, সেটা হচ্ছে এইচ, যেটা প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক আমরা একই সাথে এটাও জানি, প্লাঙ্কের ধ্রুবকের মান নির্দিষ্ট 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আমরা এই মতবাদে যে বিষয়গুলি জানবো, আমরা জানবো শক্তির সাথে নিউ এর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে ই সমানুপাতিক নিউ, অর্থাৎ বিকিরণের কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে, কম্পাঙ্ক কমলে শক্তি কমবে। এর সাথে আমরা তরঙ্গ সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তোমরা লক্ষ্য করেছো এখানে আমি একটি তরঙ্গ কিভাবে সৃষ্টি হয় সেটি ডায়াগ্রাম এঁকেছি। এই ডায়াগ্রামে তরঙ্গ সম্পর্কে প্রথমে তরঙ্গটা কি আমরা সেটা জানব। তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন। এটা সৃষ্টি হয় কম্পনশীল বস্তুর কম্পনের দ্বারা, এবং এটা এখানে কণাগুলি স্থির থাকে, তবে আন্দোলনটা সামনের দিকে অগ্রসর হয়। আমরা তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলি জানতে হবে সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা জানবো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, যেমন এই যে একটি কণা, এই কণাটির সমদশা সম্পন্ন আরেকটি কণা হচ্ছে এটা, তাহলে দুটি সমদশা সম্পন্ন কণা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি সে সম্পর্কে আমরা একটু জানছি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গের দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। যেমন এই থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আবার এই কণাটির সাথে সমদশা সম্পন্ন কণা হচ্ছে এটি, এই দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অথবা আমরা যদি বলি এই কণাটির সাথে সমদশা সম্পূর্ণ কণা হচ্ছে এটি, এই দূরত্ব, এই প্রত্যেকটি দূরত্ব, এটি, এটি বা এটি, প্রত্যেকটি দূরত্বই হচ্ছে এক একটি তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যাম্ডা দ্বারা সূচিত করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানলাম। এবার ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে তরঙ্গ যতগুলি পূর্ণ কম্পন সৃষ্টি করে সেটি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা সূচিত করা হয়। ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। আরেকটি বিষয় হচ্ছে তরঙ্গ বেগ। বেগ সম্পর্কে আমরা জানি একক সময়ে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ, আর তরঙ্গের ক্ষেত্রে হচ্ছে একক সময়ে তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ বেগকে আলোক তরঙ্গের ক্ষেত্রে সি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গের বিস্তার সম্পর্কে জানতে হবে। সাম্য অবস্থান থেকে যেই কোনো একদিকে তরঙ্গ সর্বোচ্চ যে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বিস্তার। যেমন এখানে এই হচ্ছে তরঙ্গের বিস্তার। অথবা এটি যদি সাম্য অবস্থান হয়, এখান থেকে এইদিকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার
বিস্তার, যেটাকে এই দ্বারা সূচিত করা হবে। তরঙ্গের এই সকল বিষয়গুলি জানার পরে আমরা এদের সাথে সম্পর্কগুলি নির্ণয় করব। আমরা জানি তরঙ্গ বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এই বেগকে সি দ্বারা সূচিত করা হয়, কম্পাঙ্ককে নিউ দ্বারা সূচিত করা হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে সি সমান নিউ ল্যামডা, এটাকে আমরা লিখতে পারি নিউ সমান সি বাই ল্যামডা। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারবো, অথবা ফ্রিকোয়েন্সি জানা থাকলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। সি এর মান নির্দিষ্ট, আমরা জানি সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ বিকিরণের বেগ সকল ক্ষেত্রেই সকল বিকিরণের জন্য একই রকম থাকে। এই মানটি হচ্ছে 3 × 10⁸। এখন এই বিষয়গুলির সাহায্যে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় কোশ্চেন যে একটি বিকিরণের, শিক্ষার্থীরা তোমরা খাতা কলম সাথে নাও এবং আমি যা লিখছি আমার সাথে লিখো। আমরা একটা গাণিতিক প্রবলেম, প্রথমে প্রবলেমটা চিহ্নিত করব, তারপরে সেটা সলভ করব। তোমরা আমার সাথে সাথে এটি সলভ করার চেষ্টা করো। যেমন একটি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য 585 ন্যানোমিটার, এর শক্তি নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্ন লিখেছি একটা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত, 585 ন্যানোমিটার, এর শক্তি কত। প্রথমেই আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মানটা এখানে লিখব 585 ন্যানোমিটার। এটাকে মিটারে লিখলে লেখা যায় 585 গুণন 10⁻৯ মিটার। আলোর বেগ আমাদের জানা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা এখান থেকে প্রথমে ফ্রিকোয়েন্সি জানবো, ফ্রিকোয়েন্সির সাহায্যে এনার্জি ই নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। আমরা জানি সি সমান নিউ ল্যামডা, তাহলে নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। এখানে আমরা সি এর মান বসাবো 3 × 10⁸ এবং ল্যামডার মান বসাবো 585 × 10⁻৯ মিটার, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমার নিউ। এবার এই নিউ এর মান ব্যবহার করে আমরা যদি মনে করি আমাদের এই ক্যালকুলেশন থেকে এই মানটি এসেছে এক্স, তাহলে আমার নিউ এর মান সমান এক্স। এটা আমি ক্যালকুলেশন করে পেলাম, এটা তোমরা করে নিবা। তোমরা ক্যালকুলেটর চেপে এই মানটা, নিউ এর মানটা বের করে তারপরে যে কাজটি করতে হবে, প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ অনুযায়ী শক্তি ই সমান এইচ নিউ। তো এখানে আমার নিউ এর মান আসলো এক্স, সেটাকে আমি এখানে ব্যবহার করব। আর এইচ এর প্লাঙ্কের ধ্রুবক, তার মান 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু এখানে যে নিউ এর মান আসলো এক্স, এটা হলো হার্টজ, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি। তারপরে এই দুটো যদি গুণ করে যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটা হচ্ছে, ধরি আমি সেটা ওয়াই, এটি হচ্ছে নির্ণেয় শক্তি। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য থেকে তরঙ্গের শক্তি পরিমাপ করা হয়। একইভাবে আমাকে যদি কম্পাঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে সমগ্র বিকিরণকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে, সেই ধারণাটিও তোমাদের জানা থাকা লাগবে।
যেমন তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ অঞ্চল, এরকম একটা চার্ট আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে কোনটি কি কাজে ব্যবহৃত হবে সেটি জানতে পারবো। তোমরা সবাই এগুলো একটু নোট করো, আমি লিখে দিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য যদি 5 × 10⁻⁵ 5 less than 5 × 10⁻⁵ ন্যানোমিটার হয়, তবে সেটা হচ্ছে কসমিক কণা বা বিকিরণ। কসমিক বিকিরণ বলবো আমরা এখানে, কণা না বলে। তারপরে 5 × 10⁻⁵ থেকে 1.5 × 10⁻⁴ এইটুকু হলে সেটা হচ্ছে গামা রশ্মি অঞ্চল। গামা রশ্মি 1.5 × 10⁻⁴ থেকে 1 × 10⁻², এই যদি হয় সেটা হলো এক্স রে বিকিরণ। 1 × 10⁻² থেকে 10, এই যদি হয় এত ন্যানোমিটার যদি হয় সেটা হচ্ছে ইউভি রশ্মি। আমরা লক্ষ্য করব এগুলি হচ্ছে মহাজাগতিক রশ্মি, এগুলির ধর্ম এবং আচরণ সম্পর্কিত ভালো ধারণা বিজ্ঞানীদের অর্জিত হয়নি। তবে গামা রশ্মি এটি তেজস্ক্রিয় রশ্মি, এটা সাধারণত কেমোথেরাপি, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এক্স রে বিকিরণের সাহায্যে সাধারণত শরীরের কোমল অংশের মধ্যে দিয়ে যেতে পারে, কঠিন অংশের মধ্যে দিয়ে যেতে পারে না। সে কারণে হাড়ের যে ফ্র্যাকচারজনিত চিকিৎসার কাজে এক্স রে বিকিরণ ইউজ করা হয়। গামা বিকিরণ বিভিন্ন ধরনের জাল টাকা, জাল নোট, জাল পাসপোর্ট, বিভিন্ন ধরনের কৃত্রিমতা শনাক্ত করার কাজে গামা বিকিরণ ব্যবহার করা হয়। তাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত। আরেক ধরনের বিকিরণ আছে দৃশ্যমান বিকিরণ। এই দৃশ্যমান বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে দৃশ্যমান বিকিরণ। আসলে আমরা যে বিকিরণটা লক্ষ্য করি সেটি হচ্ছে দৃশ্যমান বিকিরণ, এবং আমরা যে কালারগুলি পাই লাল, হলুদ, কমলা, বেগুনি, এগুলি মূলত এই দৃশ্যমান বিকিরণ অঞ্চলের মধ্যেই থাকে। এগুলিকে আবার বিভিন্ন ভাগে, কালার মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটা আমরা অন্য ক্লাসে জানবো। আমরা এর পরে যেটি সেটি হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার এই পর্যন্ত হচ্ছে মাইক্রোওয়েভ। আমাদের যে ওয়াইফাই তরঙ্গ, সেই ওয়াইফাই তরঙ্গ হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ। মোবাইলের তরঙ্গ, ওয়াইফাই তরঙ্গ, এগুলি মাইক্রোওয়েভ। এছাড়া মাইক্রোওয়েভ ওভেনেও এই তরঙ্গের ব্যবহার রয়েছে। আরেক ধরনের তরঙ্গ আছে 10⁶ ন্যানোমিটার থেকে 10⁸ ন্যানোমিটার। এটি হচ্ছে একটু আমরা খেয়াল করব, এটি হচ্ছে মাইক্রোওয়েভ, এটি হচ্ছে অবলোহিত বিকিরণ মেইনলি চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। চিকিৎসার কাজে ব্যবহৃত শরীরের কোথাও কোনো ক্যান্সার, টিউমার শনাক্ত করার কাজে, অথবা এই রশ্মি ব্যবহার করে শরীরের মেদ, চর্বি যদি জমে যায় এবং সেখানে বাত, ব্যথা, অবসতা দেখা দেয়, তাহলে এই অবলোহিত রশ্মির থেরাপি দিয়ে সেগুলি দূর করা হয়। চিকিৎসার কাজে অবলোহিত রশ্মির ব্যাপক ব্যবহার আছে। আরেকটি কথা যেটা আমরা বলেছি মাইক্রোওয়েভ রশ্মির কথা, সেই মাইক্রোওয়েভটা হচ্ছে মূলত 10⁶ থেকে 10⁸। আমরা এটাকে বলছি যে ওয়াইফাই তরঙ্গ বা মোবাইল তরঙ্গ হিসাবে এটি ব্যবহৃত। এছাড়া মাইক্রোওয়েভ ওভেনে এই তরঙ্গ ব্যবহার করা হয়। এবং সর্বশেষ যেটা হচ্ছে 10⁸ ন্যানোমিটার থেকে 10⁻² ন্যানোমিটার, এটি হচ্ছে মূলত রেডিও তরঙ্গ। এই রেডিও তরঙ্গের মেইনলি
এটি হচ্ছে এমআরআই। আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে এমআরআই করা হয় সেই এমআরআই এর জন্য এই রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। এমআরআই হচ্ছে আধুনিক চিকিৎসা জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগ, এবং বলা হচ্ছে যে এমআরআই এর মাধ্যমে যে কোনো কোষের বা যে কোনো ক্ষতস্থানের বা শরীরের যে কোনো ত্রুটি ইজিলি শনাক্ত করা সম্ভব হয়। এটি এই রেডিও তরঙ্গের মাধ্যমে সলভ করা হয়ে থাকে। তো আশা করি শিক্ষার্থীরা আমরা তরঙ্গের সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং তরঙ্গের ব্যবহার নিয়ে, আমরা তরঙ্গের রেঞ্জ, তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে রেঞ্জ এবং তার ব্যবহার নিয়ে কয়েকটি কথা বলেছি। এগুলি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা। আগামী ক্লাসে আমরা দৃশ্যমান তরঙ্গের বিভাজন এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করা হলো। আল্লাহ হাফেজ।